এটা খান, ভালো লাগবে। ফারজাদ বসলো বিছানায়, শার্টের প্রথম দুইটে বোতাম খুলে ছোট্ট নিঃশ্বাস ফেললো, বলল, হুম, খাবো না। কেন? সেই প্রথম রাতেই বলেছিলাম আমাকে তুমি করে বলবে, অথচ তোমার মাঝে এখনো কোনো বদল নেই। তাই সিদ্ধান্ত নিয়েছি তুমি করে বলা না অবধি আমি তোমার কোনো কথাই শুনবো না। প্রিয়তা হাসলো ঠোঁট চেপে, বলল, আচ্ছা বলবো, এবার খেয়ে নিন। আবার? ফারজাদের ভীতস্পেয় সুর। প্রিয়তা হেসেই বলল, খেয়ে নাও। খুশি হলো ফারজাদ। শরবতটুকু খেয়েই আরাম বোধ করলো সে, বলল। ভাবছি কাল ছুটির দিন একটু ঘুরতে যাব, তোমাকে আর মাকে নিয়ে। প্রিয়তা আগ্রহ দেখিয়েই বলল, হ্যাঁ চলুন না, অনেকদিন কোথাও যাওয়া হয় না। না যাব না, প্ল্যান ক্যান্সেল। প্রিয়তা কিছু বলতে গিয়ে থামলো, পরে মুচকি হেসেই বলল। চলো না, অনেকদিন কোথাও ঘুরতে যাওয়া হয় না। ফারজাদ মাথা নাড়ালো, বলল, বেশ, কাল সকাল সকালে বের হব। সারাদিন ঘুরে দুপুরে খেয়ে একেবারে বাসায় ফিরবো। আম্মিকে জানিয়ে দিও। আচ্ছা। ফোনের ওপাশে মমি হাসতে হাসতে কুপকাত। নিহালের চেঁচানোর শব্দ শোনা যাচ্ছে। প্রিয়তা বুঝতে পারছে না হয়েছেটা কি। সে অধৈর্য হয়ে প্রশ্ন করলো। এবার কি হাসি থামিয়ে একটু বলবে কি হয়েছে? মমি শ্বাস টানল জোরে, হাসি তার থামছেই না। তাও থামালো, বলল, জানো আজ কি হয়েছে? তুমি না বলে জানবো কি করে শুনি? আমি না আজ তোমার ভাইয়ার একেবারে ন্যাংটা একটা ছবি দেখেছি। নেহাল ধমক দিয়ে বলে উঠে, তো দেখেছো বলে কি এটা এখন মাইকিং করে জানাতে হবে সবাইকে? হ্যাঁ, জানাতে হবে, এত চমৎকার একটা ব্যাপার, না জানালে হয়? প্রিয়তা হেসে বলল, কোথায় দেখেছো এই ছবি? একটা পুরনো অ্যালবামে। আমাকে তো দেখতেই দিচ্ছিল না, আমি জোর করে দেখেছি। এত বড় ছেলে এভাবে ন্যাং। বাকি কথা শেষ করার আগেই নেহাল তার কাছ থেকে ছো মেরে ফোনটা নিয়ে নেয়। কানে লাগিয়েই বলে উঠে, তুই তো আরেকটা ফাজিল, এই অসভ্য মেয়েটার কথা শুনছিস? কোথায় শুনতে পারলাম? তুমি তো তার আগেই নিয়ে নিলে। ফোন রাখ। না না, আমার কথা আছে তো। মমি বলে উঠল। নিহাল চেতে বলল, তুমি আর একটা কথাও বলবে না। মা বাবার আদরে বেশি বাঁদর হয়েছো। আমি কি করেছি? কি করনি সেটা বলো, অসভ্য মেয়ে কোথাকার। ভাইয়া মমিকে একদম বকবে না। না বকবো না, আদর করব। ফোনটা রাখো। ছি অসভ্য, এটা আবার বোনকেও বলেছো? প্রিয়তা হেসে ফেলল মমির কথায়। নেহাল মাথা চাপড়েই বলল, আহ মাবুদ, এ আমি কাকে নিয়ে সংসার করছি? 10টা না 5টা না, আমার একমাত্র কিউট ননদিনীকে নিয়ে। তুই ফোন রাখবি প্রিয়? ভাইয়ের ধমক শুনে জলদি ফোন কাটলো প্রিয়তা। নেহাল ফোনটা বিছানার উপর ফেললো। মমি চেয়ে আছে ট্যাপ ট্যাপ করে। নেহালের ভাবমুক্তি বোঝার চেষ্টা করছে। নেহাল তীক্ষ্ণ চোখে তার দিকে চেয়েই বলল, এই মেয়ে, এত বড় ছেলে দিয়ে কি বোঝাতে চাও তুমি? এইটা আমার 7 বছরের ছবি। এত বড় ছেলে কোথায় পেয়েছো? মমি বড় বড় চোখে চেয়ে বলে। 7 বছরের ছেলে বড় না? আল্লাহ! নেহাল নিঃশ্বাস ফেললো জোরে, বলল, বড় হোক ছোট হোক, তাই বলে কি সবাইকে বলে বেড়াতে হবে? আমার একটা প্রাইভেসি আছে না? বউয়ের কাছে আবার কিসের প্রাইভেসি? নেহাল হতাশ হয়ে বসলো। এই মেয়েকে বোঝানো তার পক্ষে সম্ভব না। সে আশা ছেড়েই বলল, হ্যাঁ, তোমার যা খুশি তুমি তাই করো, আমি আর কিচ্ছু বলবো না। মমি উত্তেজিত সুরেই বলল, তাহলে ছবিটা আমার স্টোরিতে দিয়ে আপনাকে মেনশন দেই? হোয়াট? চেঁচিয়ে উঠল নেহাল। মমি হেসে ফেলল, বলল। আরে ভয় পাবেন না, মজা করছিলাম। নেহাল অধৈর্য হয়ে চোখ বুজে শুয়ে পড়ল বিছানায়। মমিও হাসতে হাসতে তার পাশে শুলো, মাথা রাখলো তার বুকে, বলল, আমি কোনোদিনও হারিয়ে গেলে আমার এই বাদরামিগুলোই তো আপনার মনে পড়বে, তখন আমার কথা ভাববেন আর হাসবেন। নেহাল শক্ত করে জড়িয়ে ধরল মমিকে, বলল। কোথাও হারাতে দিচ্ছি না। মমি চোখ বুজে জোরে শ্বাস টেনে নেহালের গায়ের ঘ্রাণ নিল, বলল, এভাবে বেঁধে রাখতে পারবেন তো? হ্যাঁ, নিজের সবটুকু দিয়ে আটকে রাখবো তোমায়। আমি আপনাকে ভীষণ ভালোবাসি নিহাল। আমিও কি? ভালোবাসি। কাকে? আমার এই বান্দর বউকে। মমি তার বুকে মুখ লুকিয়েই হাসলো। পরের দিন বেশ সকাল সকালে তৈরি হয়ে বেরিয়ে গেল সবাই।
ফাজ্জাদের পছন্দ মতো একটা সুতির শাড়ি গায়ে জড়িয়েছে প্রিয়তা। ফাজ্জাদের পরিয়ে দেওয়া ছোট্ট কালো তিলটা তার কপালের মধ্যখানে জ্বলজ্বল করছে। ঠোঁটের কিঞ্চিত রঙের ছোঁয়া, চুলগুলো বেনি করা। ফাজ্জাদ পরি দেখেনি, দেখলে হয়তো প্রিয়তাকে কেবল পরি বলেই প্রশংসা করতো না, আরো বেশি কিছু বলতো। কোথায়? একটা রিসোর্টে। রিসোর্টের ঠিকানা আমাকে এখনই টেক্সট কর। জি ভাই। গাছ থেকে টকটকে লাল জবাটা পেরে এনে প্রিয়তার কানে গুঁজে দিল ফারজাদ। প্রিয়তার মুখে লাজুক হাসি। ফারজাদের বিস্তর প্রচেষ্টায় প্রিয়তা এই এত লজ্জা ভাঙাতে পারেনি এখনো। ফারজাদ ফোন বের করেই বলল, দাঁড়াও এখানে, আমি ছবি তুলে দিচ্ছি। প্রিয়তা দাঁড়ালো। তার ব্যক্তিগত আলোকচিত্রকর সুন্দর সুন্দর অনেকগুলো ছবি তুলে দিল তার। দূর থেকে একটা জায়গায় বসে এই সবই দেখছেন দিলরুবা বেগম। ঠোঁটের কোণে তৃপ্তির হাসি তার। অবশেষে ছেলের সুখ দেখতে পাচ্ছেন তিনি। মনে মনে খুব করে দোয়া করলেন, ছেলে মেয়ে দুটো এভাবেই ভালো থাকুক আজীবন। কোনো একটা জরুরি কলে ফারজাদ একটু দূরে গিয়ে কথা বলছে। দিলরুবা বেগম বসে আছেন আগের জায়গায়। প্রিয়তা এসেই দেখেছিল এখানে এক পাশে দোলনা আছে। দিলরুবা বেগমকে বলে তাই সেখানেই আসে সে, দোলনায় বসে দোল খায় আপন মনে। মৃদুমন্দ বাতাস তখন। প্রিয়তা চোখ বুজে নেয়। হঠাৎ খেয়াল করে দোলনাটা থেমে গিয়েছে। সে চোখ মেলে তাকায়, সামনে কেউ নেই। আচমকা ঘাড়ের উপর টের পায় কারোর তপ্ত নিঃশ্বাস। সে ভেবেই নেয় হয়তো ফারজাদ, কিন্তু না। ভুল ভেঙে যায় অযাচিত এক কণ্ঠস্বর শুনে। কেমন আছো প্রিয়তা? পিলে চমকে উঠে প্রিয়তার। চট করে উঠে দাঁড়ায়। পেছন ঘুরে উপস্থিত মানুষটাকে দেখে দু কদম পিছিয়ে যায় সে। কাপা কাপা সুরেই বলে, তুমি তুমি এখানে? ক্রু হাসলো ওয়াদি। প্রিয়তার দিকে দু কদম এগিয়ে এসেই বলল, বাহ, শাড়িতে বেশ হট লাগছে তোমায়। প্রিয়তা দাঁতে দাঁত চেপেই বলল, বাজে কথা বলা বন্ধ করো। তুমি জেল থেকে ছাড়া পেলে কি করে? ওয়াদিকে আটকে রাখা এত সহজ না জান। আর তোমার টানে তো আমাকে আসতেই হতো, তাই না? এখান থেকে চলে যাও ওয়াদি। ওয়াদি হাসলো। দোলনায় বসেই বলল, কেন? তোমার স্বামী আমাকে দেখে ফেলবে তাই? না, তোমার মতো জঘন্য লোককে আর নতুন করে দেখার কি আছে? কিন্তু আমার তো অনেক কিছু দেখার আছে। তা তোমার সেই প্রিয় স্বামী কোথায়? তাকে দেখছি না যে। প্রিয়তার রাগ হচ্ছে ভীষণ। কেন আবার এই মানুষটার সামনে পড়লো সে? কেন? সুপ্ত ঘৃণায় যে গা রিরি করছে তার। সে ক্ষুদ্র সুরেই বলে, তোমার দেখতে হবে না। বলেই সে চলে যাচ্ছিল। ওয়াদি চট করে এসে তার শাড়ির আঁচল টেনে ধরল। হেয়ালি সুরেই বলল, আরে আরে, চলে যাচ্ছ কেন? প্রিয়তা কপট রাগ দেখেই বলল, আঁচল ছাড়ো ওয়াদি, বেশি বাড়াবাড়ি করো না। এতদিন পর দেখা, একটু বাড়াবাড়ি না করলে কি হয়? প্রিয়তা চেঁচিয়ে বলল, আঁচল ছাড়ো। হুম। প্রিয়তার খোঁজে ফারজাদ সেই সময় সেখানে এসে উপস্থিত হয়। আচমকা এমন কিছু দেখবে সে আশা করেনি। মস্তিষ্ক তার এই দৃশ্য ব্যাখ্যা দিতে পারছে না। ওয়াদিকে দেখে ফারজাদ চোয়াল শক্ত করে ফেলে। তার উপর প্রিয়তার শাড়ির আঁচল তার হাতে। সে পারছে না ওই হাতটুকু কেটে এখনই শরীর থেকে আলাদা করে ফেলতে। ফারজাদকে দেখে প্রিয়তা স্বস্তি পায়। অসহায় সুরেই বলে, ওয়াদি আমার সাথে বাজে ব্যবহার করছে ফারজাদ। ফারজাদ দাঁতে দাঁত চেপেই বলল, তুমি এখানে কি করছো ওয়াদি? প্রিয়তার আঁচল ছাড়ো। ওয়াদি ঠোঁট কামড়ে হেসে বলল, এখন তো কেবল আঁচলেই ধরেছি। আমাদের প্রথম দেখাই তো আমি আরো কত কিছু। বাজে কথা বলবে না একদম ওয়াদি। আঁচল ছাড়ো আমার। এই বলে আঁচলে জোরে টান দিল প্রিয়তার। ওয়াদিও ছেড়ে দিল। হাসলো সে, বলল, স্বামীর সামনে প্রাক্তনের কথা বলতে কিসের লজ্জা? প্রাক্তনের কথা বলতে লজ্জা নেই, তবে লজ্জা লাগে এই ভেবে যে আমার প্রাক্তন একটা জানোয়ার। গাল চুলকালো ওয়াদি। হাসলো কুৎসিত হাসি, বলল, জানোয়ার আবার ফিরে এসেছে প্রিয়তা। ফারজার চোখ বুজে জোরে শ্বাস ফেলে শান্ত করলো নিজেকে। এখানে কোনো ঝামেলা সে চাচ্ছে না। ওয়াদি জামিনে ছাড়া পেয়েছে, এই খবর আরো আগেই পেয়েছিল সে। প্রিয়তা দুশ্চিন্তা করবে বলে সেটা আর জানায়নি তাকে। কিন্তু সে যে হুট করে এভাবে তাদের সম্মুখে এসে দাঁড়াবে এটা তার ভাবনাই ছিল না। সে খানিকটা এগিয়ে এসে শান্ত স্বরে বলল, দেখো ওয়াদি, জীবনে অনেক ভুল করেছো। এখন একটা সুযোগ পেয়েছো, কাজে লাগাও সেটা। নিজেকে শুধরে ফেলো। প্রিয়তা আমার স্ত্রী,
তোমার কোন সময় কি লাগতো সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, তবে বর্তমানে ওর দিকে চোখ তুলে তাকানোর সাহস দেখিও না। আগের বার নিজে কিছু করিনি, আইনের আশ্রয় নিয়েছিলাম, তবে এবার যা করার নিজেই করব। ওয়াদি দাঁত চিবিয়ে চিবিয়ে বলল। কেন, তাকালে কি করবি? ফারজাদ বলল। তেমন কিছু না, পরবর্তীতে দেখার জন্য এই চোখগুলো রাখবো না। ভয় দেখাচ্ছিস? আপাতত, পরের বার একেবারে করে দেখাবো। ফারজাদ প্রিয়তার হাত ধরে চলে যাওয়ার জন্য উদ্যত হয়, তখনই বেশ কিছু লোক ঘিরে ধরে তাদের। প্রিয়তা ঘাবড়ে যায়। ফারজাদের হাতটা চেপে ধরে শক্ত করে। ফারজাদ চোখের ইশারায় তাকে আশ্বস্ত করে, ভয় পেতে বারণ করে। ওয়াদি এগিয়ে এসে আবার তাদের সম্মুখে দাঁড়ায়, দাঁত কেলিয়েই হেসে বলে। এত তারা কিসের তোমাদের? আমি কত হিসাব মেটাতে এসেছি জানো? প্রিয়তা জোরে জোরে শ্বাস টেনে বলল। আমাদের পথ ছেড়ে দাঁড়াও ওয়াদি। হিসেবগুলো সব মিলিয়ে নেই, তারপর? এতদিন জেলে থেকে আফসোস মেটেনি তোমার, বাপের ক্ষমতায় ছাড়া পেয়েছো, পরের বার কিন্তু এই ক্ষমতার কাজে দিবে না। জেলের ভয় আমাকে দেখে লাভ নেই, এসবের ধার ওয়াদি ধারে না। আপাতত যেটার ধার ধারে সেটা হলো তোমার বউ। ফারজাদের কপালের রগ ফুলে উঠেছে রাগে। সে তাও সংযত করলো নিজেকে, বলল। পথ ছাড়। প্রিয়তাকে এখানে রেখে যা। ফারজাদ অগ্নিমুখী ধারণ করেই বলল। ও আমার স্ত্রী। আর আমার প্রেমিকা। প্রিয়তা নিজেকে আর আটকে রাখতে না পেরে ওয়াদির গালে চর মেরে বসলো সজোরে। শব্দ হলো বেশ। গালে হাত দিয়ে ওয়াদির অগ্নিশর্মা। এর আগে চরের সদি তোলা বাকি, এখন আবার। সে সঙ্গে সঙ্গে পেছনে শার্টের নিচ থেকে একটা বন্দুক বের করে তাদের দিকে তাক করলো। বন্দুক দেখে ঘাবড়ালো প্রিয়তা, তাও সাহস দেখিয়ে বলল। এখনো সময় আছে ওয়াদি, এখান থেকে চলে যাও। আমাদেরকে নিজের মতো করে বাঁচতে দাও, আর ঝামেলা করো না। এত সহজে? তোদের জন্য আজ আমার এই অবস্থা, তোদের আমি এত সহজেই ছেড়ে দেব? আমাদের জন্য তোমার কোনো অবস্থা না, নিজের দোষে তোমার এই অবস্থা। আর আমি বুঝতে পারছি না এখানকার সিকিউরিটি কি হয়েছে। এই জানোয়ারটাকে কি ওরা দেখতে পাচ্ছে না? ওয়াদি হাসলো, বলল। ভেবো না জান, তোমাকে আর তোমার স্বামীকে বাঁচাতে এখানে কেউ আসবে না, সেই ব্যবস্থা আমি আগেই করে এসেছি। ফারজাদ শক্ত গলায় বলল। অযথা ঝামেলা করো না, পথ ছাড়ো আমাদের। তোদের না মেরে ছাড়বো না। প্রিয়তা বুঝতে পারছে না এখন কি করবে। ওইদিকে দিল্লুবা বেগমের জন্য দুশ্চিন্তা হচ্ছে তার। উনি এখন কোথায় কে জানে। ওয়াদি প্রিয়তার দিকে আগাতে নিলে ফারজাদ তার হাঁটু বরাবর লাথি মারে। মুখ থুবড়ে নিচে পড়ে ওয়াদি। হাত থেকে বন্দুকটা গিয়ে পড়ে প্রিয়তার পায়ের কাছে। একটুকুও বিলম্ব না করে সেটা তুলে নেয় প্রিয়তা। এই প্রথম বন্দুক তুলে হাত কাঁপছে তার। ওয়াদি উঠে দাঁড়ায়, এগিয়ে এসে ফারজাদের গলা চেপে ধরে। আশেপাশের লোকগুলো ঘেরাও হয়। প্রিয়তা ঘাবড়ে যায়। সে চেঁচিয়ে সাহায্য চায়, কিন্তু তার গলা আদৌ কারোর কানে যাচ্ছে কিনা সন্দেহ, কারণ সেখানে কেউ আসে না। ফারজাদ কয়েকটা লাথি খুশি দেয় ওয়াদিকে। ওয়াদিও আক্রমণ করে। ওয়াদির পক্ষ ভারী, ফারজাদের একার পেরে ওঠা সম্ভব না। প্রিয়তা বন্দুক হাতে দাঁড়িয়ে আছে কেবল, অসহায় সে। যখন দেখে এভাবে দাঁড়িয়ে থাকলে ওয়াদিকে আটকানো যাবে না, তখনই সে এক ভয়ঙ্কর কাজ করে বসে। তার কম্পিত হাত যুগলের মাঝে চেপে ধরে বন্দুকটাকে উপরে তুলে জোরে শ্বাস টানে, তর্জনী দিয়ে ঠেকায় ট্রিগার বরাবর। চাপ দিতে বুক কাঁপছে তার, তাও এটা না করলে বাঁচার আর উপায় নেই। সে চোখ বন্ধ করে ট্রিগারে চাপ বসালো। সঙ্গে সঙ্গে বিকট শব্দ হলো এক। হঠাৎ শোরগোল সব থেমে গেল। ভয়ে ভয়ে তাকালো প্রিয়তা, দেখলো পায়ে হাত দিয়ে কাতরাচ্ছে ওয়াদি। গুলির আওয়াজ পেয়ে সবাই ভয়ে দূরে সরে দাঁড়িয়েছে। ফারজাদ হতভম্ব হয়ে চেয়ে আছে প্রিয়তার দিকে। প্রিয়তা যে এমন কাজ করবে ভাবতেই পারেনি সে। প্রিয়তা ভয়ে 2 কদম পিছিয়ে দাঁড়ায়। ফারজাদ ছুটে যায় তার কাছে, জড়িয়ে ধরে। তারও কপাল ঠোঁট সব কেটে আছে। সে এক হাতে প্রিয়তাকে জড়িয়ে ধরে অন্য হাতে পুলিশকে কল দেয় দ্রুত। এদিকে ওয়াদির পা থেকে রক্ত পড়ছে অনর্গল। সে কাতরাচ্ছে মাটিতে পড়ে। হাঁটু ধরে কোনো রকমে উঠে দাঁড়ায় ওয়াদি। তার এক লোকের কাছ থেকে বন্দুক নিয়ে ফারজাদের দিকে তাক করার আগে প্রিয়তা আবারও সরে এসে গুলি করলো আরেকটা, এবার দ্বিতীয় পায়ে। ধপ করে পড়ে গেল ওয়াদি। প্রিয়তার চোখ টলমল করছে। রাগ, ঘৃণা আর দুঃখে বুকের ভিতর খা খা করছে তার। এগিয়ে যায় সে, ওয়াদির দিকে তাকিয়ে রুদ্ধশ্বাস স্বরে বলে। এই গুলিগুলো তোমার বুকের ঠিক মাঝে, যেখানে আমার প্রতি মিথ্যে ভালোবাসা ছিল, সেখানে করতে পারলে আমি শান্তি পেতাম ওয়াদি।
ওয়াদি ব্যথায় কুকড়ে উঠে বলল। তোকে আমি খুন করে ফেলবো প্রিয়তা। প্রিয়তা হাসলো, বলল, আমি আর তোমার ভয় পাই না ওয়াদি। আমার বুক কাঁপছে, তাও বলছি আজ তোমার মৃত্যু হোক। পৃথিবী থেকে আজ জন্মের জন্য মুছে যাক তোমার নাম। প্রিয়তা গলা ধরে আসছে, কথাগুলো বলতে ভীষণ কষ্ট হচ্ছে তার। ফারজাদ আগলে ধরে তাকে বলে। আমি পুলিশকে কল দিয়েছি, ওনারা আসছেন। প্রিয়তা এখনো চেয়ে আছে ওয়াদের দিকে, ব্যথায় কাতরাচ্ছে সে। সবুজ ঘাসের গালিচা এখন রক্তাক্ত। প্রিয়তা ক্ষীণ সুরেই বলল। ও কি মারা যাচ্ছে ফারজাদ? ফারজাদ তাকালো ওয়াদের দিকে, বলল, না, মারা যাওয়া এত সহজ না, ব্যথায় কাতরাচ্ছেও। অফিসারকে আমি সব জানিয়েছি, ওনারা অ্যাম্বুলেন্স নিয়ে আসছেন। প্রিয়তা সামলালো নিজেকে, বলল, মা কোথায়? মায়ের কাছে যাওয়া উচিত। চিন্তা করো না, আমি রুমে। আমি মেসেজ দিয়েছিলাম, এদিকের কিছুই উনি জানেন না এখনো। এরই মাঝে একটা পুলিশের গাড়ি এসে হাজির হলো সেখানে, সাথে এলো অ্যাম্বুলেন্সও। অফিসার যেহেতু পূর্ব পরিচিত, তাই তাদের আর ব্যাখ্যা দিতে হয়নি কোনো কিছু। ওয়াদি সহ আরো 2-1 যারা জখম হয়েছে তাদের সবাইকে অ্যাম্বুলেন্সে তোলা হয়েছে। অ্যাম্বুলেন্স ছেড়ে গিয়েছে হাসপাতালের উদ্দেশ্যে। ফারজাদ চিন্তিত সুরে বলল। অফিসার, ওয়াদি বেঁচে যাবে তো? অফিসার চিন্তিত সুরেই বললেন। প্রিয়তার এই কাজটা করা একবারেই উচিত হয়নি। আইন নিজের হাতে তুলে নিয়েছেন তিনি। এবার ওয়াদির পক্ষের লোক তো উল্টো কেস করবে। প্রিয়তা বলল। আমি গুলি না করলে ওরা হয়তো ফারজাদের কোনো ক্ষতি করে দিত। আর আমার জানা মতে নিজের প্রাণ রক্ষার্থে অন্যজনকে গুলি করাও, খুন করাও জায়েজ আছে, আইনেও আর ধর্মেও। অফিসার ঠোঁট চেপে কিছু একটা ভেবে বললেন। আপনাদের পক্ষের উকিলের সাথে কথা বলুন, উনি যথেষ্ট স্ট্রং। উনি চাইলে খুব সহজে ব্যাপারটা হ্যান্ডেল করে নিতে পারবেন। আচমকা প্রিয়তার আফসারের কথা মনে পড়ল। এতদিন স্মৃতিতে ছিল না তার। ফের আফসারের মুখোমুখি হতে তার যে এবার অস্বস্তি হবে। ফারজাদ বলল। জি, আমি আজকেই কথা বলবো। দেখুন ফারজাদ, আমি এই কেসের আদ্যপান্ত জানি সব, আর অপরাধীকে তাও আমি জানি। নতুন করে আর কোনো প্রমাণের প্রয়োজন নেই। তাই আপনার স্ত্রীকে আমি আপাতত থানায় নিচ্ছি না, নয়তো নিয়ম অনুসারে ওনাকে এখন থানায় যেতে হতো। আপনারা এখন বরং বাড়িতে যান, আপনার উকিলের সাথে কথা বলুন গিয়ে। কালকের মধ্যেই কেসটা সাজিয়ে নিন নতুন করে। এবার এমনভাবে সাজাবেন যেন ওয়াদির আর জামিন না হয়। ধন্যবাদ অফিসার, আপনি কোনো চিন্তা করবেন না। আমরা কাল সকালে থানায় হাজির হব। ঠিক আছে, আসছি। অফিসার চলে গেলেন। ফারজাদ প্রিয়তাকে নিয়ে রুমে গেল। সেখানে দিলরুবা বেগম আছেন। হঠাৎ ক্লান্ত আঘাতপ্রাপ্ত ছেলে আর ছেলের বউকে দেখে বিচলিত হয়ে পড়েন দিলরুবা বেগম। ছুটে এসে জিজ্ঞেস করেন। কি হয়েছে ফারজাদ? তোমার কপালে গালে রক্ত কেন? ফারজাদ জবাব না দিয়ে সোফায় বসলো। শরীর হাত পা ব্যথা করছে সব। ফারজাদের কাছ থেকে জবাব না পেয়ে দিলরুবা বেগম একই প্রশ্ন প্রিয়তাকেও করলেন। প্রিয়তা মৃদু সুরেই বলল। আগে বাসায় চলুন মা, তারপর বলছি সবটা। দিলরুবা বেগম অস্থির হয়ে উঠলেন। ফারজাদের এখন হাঁটতেও কষ্ট হচ্ছে। কোনো রকমে বাসা অব্দি পৌঁছালো তারা। প্রিয়তা বলল। আমি জানি মা আপনি দুশ্চিন্তা করছেন, কিন্তু আপাতত আগে আপনার ছেলের সেবা প্রয়োজন। ওনাকে আমি ওষুধ দিয়ে কিছুক্ষণের মধ্যেই আপনার রুমে যাব, সব বলবো আমি আপনাকে। ঠিক আছে মা, তুমি ওর যত্ন নাও। আমি বরং ওকে একটু গরম পানি করে দেই। না মা, আপনি রুমে যান, আমি সব করে নিব। ফারজাদ ক্লান্ত সুরেই বলল তখন। আমি ঠিক আছি, আমি চিন্তা করবেন না। কতটুকু ঠিক আছো তা তো দেখতেই পাচ্ছি। আচ্ছা, আর কথা না বলে এখন রুমে গিয়ে রেস্ট নাও, নাকি একবার ডাক্তারের কাছে যাবে? কপাল কি বেশি কেটেছে? না আম্মি, ডাক্তার লাগবে না, একটু অ্যান্টিসেপটিক ক্রিম লাগালেই ঠিক হয়ে যাবে। আপনি আপনার রুমে গিয়ে ফ্রেশ হয়ে নেন, প্রিয়তা আপনাকে বলবে সব। দিলরুবা বেগম হাউতাশ করতে করতে নিজের রুমে গেলেন। প্রিয়তাও ফারজাদকে নিয়ে নিজের রুমে এলো। তাকে বিছানায় বসিয়েই বলল। নড়বেন না, আসছি আমি। চট করে গিয়ে এক বালতি গরম পানি করে নিয়ে এলো সে। তারপর ফারজাদের শার্টের বোতাম খুলতে আরম্ভ করলো। ফারজাদ বলল। আমি করছি। আপনি বসে থাকুন ফারজাদ, আমি জানি আপনার কষ্ট হচ্ছে। ফারজাদ জবাব দিল না আর। একে একে সব বোতাম খুলে শার্টটা গা থেকে সরালো। টয়লেটটা ভালো করে ভিজিয়ে নিল কুসুম গরম পানিতে। তারপর যত্ন করে মুছে দিল তার হাত পা বুক পিঠ। কপালের ক্ষতটাতে তোয়ালে লাগাতেই কপালের চামড়া কুঁচকে ফেললো ফারজাদ। প্রিয়তা ঢোক গিলল, অসহায় সুরে বলল। লাগছে? ফারজাদ চাইল প্রিয়তা একেবারে তার কাছাকাছি, যেন তার উষ্ণ নিঃশ্বাসও সেই টের পাচ্ছে।
ক্ষীণ আওয়াজে কেবল বলল। হুম। কপাল, গাল আর ঠোঁটের কোণে রক্তের দাগ মুছে নিল প্রিয়তা। তারপর ওষুধের বক্স খুলে ডেটল আর তুলো দিয়ে সেই জায়গাটা আবারও ভালো মতো পরিষ্কার করে দিল। অ্যান্টিসেপটিক ক্রিম লাগিয়ে দিল। অতঃপর কপালে একটা ছোট্ট চুমু দিয়ে সরে এলো সে। পাশে বসে বলল, আমার জন্যই আপনাকে আজ এত কষ্ট পেতে হচ্ছে, এত যা যন্ত্রণা পেতে হচ্ছে। আমার না নিজেকে খুব অপরাধী লাগছে। ফারজাদ স্মিত হেসেই বলল। ওয়াদিকে একটা থ্যাঙ্কস দিতে হবে। কেন? ব্রোকোসকে জিজ্ঞেস করলো প্রিয়তা। ফারজাদ হেসে বলল। ও আমায় আঘাত না করলে আজ তোমার এত ভালোবাসা পেতাম। প্রিয়তা বিষণ্ণ সুরে বলল। আমি আপনার কষ্টের কথা বলছি আর আপনি মজা করছেন। হুম। কষ্টের সাথে পাওয়া সুখগুলো উপভোগ করছি। আর উপভোগ করতে হবে না, ওষুধ খেয়ে ঘুমান বরং। হ্যাঁ, ঘুমাবো। তার আগে অফিসারের সাথে কথাটা সেরে নিই। আফসারের কথা শুনে প্রিয়তা ইতস্তত সুরেই বলল। আপনার কি মনে হয় উনি এখন আবার আমাদের হেল্প করতে রাজি হবেন? কেন হবেন না? কেস যতদিন কোর্টে থাকবে উনি ততদিন আমাদের সাহায্য করবেন। দরকার পড়লে ওনার ফি আরও বাড়িয়ে দেব, তাও এই কেস হারা যাবে না। প্রিয়তা ছোট্ট নিঃশ্বাস ফেলল। ফারজাদ তো আর জানে না আফসার যে তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল, আর আফসার হুট করে তাকে ফারজাদের স্ত্রী হিসাবে দেখে তার কেমন প্রতিক্রিয়া হবে। সব শুনে আফসার বলল। কিন্তু প্রিয়তার তো বাংলাদেশে থাকার কথা, উনি এখানে কি করছেন? ফারজাদ ছোট্ট নিঃশ্বাস ফেলেই বলল। প্রিয়তা এখন আমার স্ত্রী, আমরা বিয়ে করেছি। হকচকালো আফসার। কপালের চামড়া গুটিয়ে নিল সে। নিশ্চিত হওয়ার জন্য প্রশ্ন করল। প্রিয়তা আপনার স্ত্রী? জি, 2 মাস আগেই আমাদের বিয়ে হয়েছিল। আফসার কিছুক্ষণ নীরবতা পালন করেই বলল। শুভকামনা দুজনকে। ধন্যবাদ। কাল তাহলে আমার অফিসে চলে আসবেন, সেখানেই কথা হবে বরং। রাখছি। কল কেটে দিল আফসার। বুকের ভিতর অনুভব করলো এক তীব্র ব্যথা। কি আশ্চর্য, হৃদয় এখনো প্রিয়তাকে মনে রেখেছে, ভুলিনি তাকে। আফসার মলিন হাসলো। ভাবলো তার ভালোবাসাটা না হয় অপূর্ণই থেকে যাক। সবকিছু যে পেতে হবে তেমন তো কোনো কথা নেই। দিলরুবা বেগম আঁতকে উঠে বললেন। কি বলছো? এত কিছু হয়ে গেছে আর আমি কিছুই জানি না। ভাগ্যিস মা আপনি ওখানে ছিলেন না, নয়তো ওই ওয়াদি আপনারও ক্ষতি করতে চাইতো। তুমি ঠিক আছো তো? জি মা, আমি ঠিক আছি, তবে আপনার ছেলে অনেকটা জখম হয়েছে। এই ওয়াহিদটা এত জঘন্য কেন? অবশ্য গাছ যেমন ফল তো তেমনই হবে। দিলরুবা বেগম ক্ষোভ প্রকাশ করেই বললেন। প্রিয়তা ইতস্তত সুরে বলল। মা আপনি কি জানেন ওয়াদি কার ছেলে? দিলরুবা বেগম তার দিকেই তাকালেন, বললেন। হ্যাঁ জানি, আহমেদ তাজওয়ারের ছেলে। আর আহমেদ তাজওয়ার আমার শ্বশুর, তাই না মা? দিলরুবা বেগম শক্ত গলায় বললেন। না, উনি তোমার কেউ হন না। প্রিয়তা তার হাতের উপর হাত রেখে বলল। আমি জানি এই কষ্ট ভুলবার নয়, আল্লাহ আপনাকে আরো অনেক ধৈর্য দিক। আমিন। এই ওয়াদিকে এখন ছেড়ো না মা, ওর এমন শাস্তির ব্যবস্থা করবে যেন জামিনও ছাড়া না পায়। জি মা, ফারজাদ আফসার সাহেবের সাথে এ নিয়েই কথা বলছেন। দিলরুবা বেগমের সাথে কথা বলে রুমে আসে প্রিয়তা। ফারজাদকে এসে ঘুমে পায়। সে আর ডাকে না তাকে। রুমের লাইটটা বন্ধ করে দিয়ে নিজেও শুয়ে পড়ে তার পাশে। অফিস থেকে আরও একদিনের ছুটি নিয়ে প্রিয়তাকে নিয়ে আফসারের অফিসে যায় ফারজাদ। প্রিয়তার অস্বস্তি হচ্ছে। আফসারের সামনে আবার কি করে বসবে সে? ভিতরে প্রবেশ করেন দুজন। আফসার কোনো এক ফাইল ঘাটার ব্যস্ত তখন। ফারজাদ সালাম দেয়। চোখ তুলে তাকায় আফসার। প্রথমে প্রিয়তাকে দেখে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে ফারজাদের পাশে। স্বামী স্ত্রী দুজন। ছোট্ট নিঃশ্বাস ফেলে আফসার সালামের জবাব দিয়ে বলে, বসুন। তারা দুজন বসলো। আফসার হেসে জিজ্ঞেস করলো, কেমন আছেন প্রিয়তা? প্রিয়তা মাথা এলিয়ে বলল, আলহামদুলিল্লাহ ভালো। আপনি? আমিও। বিয়েতে দাওয়াত দিলেন না যে? প্রিয়তা জবাব না পেয়ে অপ্রস্তুত হয়ে ফারজাদের দিকে চাইলো। ফারজাদ বলল, আসলে হুট করেই হয়ে গেছে সব, তেমন কোনো পরিকল্পনা ছিল না। আফসার হাসলো, বলল, একদিন বাসায় দাওয়াত দিবেন কিন্তু। জি অবশ্যই। তো বলুন কি সমস্যা? ফারজাদ বলল, সব সমস্যা তো ওয়াদিকে নিয়েই। ও জেল থেকে জামিন পেল কি করে? ওনার বাবা যথেষ্ট ক্ষমতাধর ব্যক্তি, উনি জামিন করিয়ে নিয়েছেন। ফারজাদ চোয়াল শক্ত করেই বলল, এবার যেন আর না পারে, আপনি সেই ব্যবস্থা করুন প্লিজ। তা ওয়েদির খবর পেয়েছেন? জি, সকালে অফিসারের সাথে কথা হয়েছিল।
জানিয়েছেন আগের থেকে ঠিক আছে এখন। আফসার এবার প্রিয়তার দিকে তাকালো, বলল, গুলি যখন করবেনই ডিরেক্ট বুকে করতে পারলেন না? সব ঝামেলা মিটে যেত। ফারজাদ চিন্তিত সুরেই বলল। মারা গেলে তো তখন প্রিয়তার বিপদ হয়ে যেত। আফসার বলল। ওনাকে বাঁচানোর দায়িত্ব তো আমি নিতাম। প্রিয়তা এই কথা শুনে আফসারের দিকে তাকাতেই চোখে চোখ পড়ল তার। দৃষ্টি সরিয়ে নিল সঙ্গে সঙ্গে, বুঝলো লোকটার দুর্বলতা রয়ে গিয়েছে এখনো। প্রিয়তা ছোট্ট দীর্ঘ নিঃশ্বাস ফেলেই বলল। পারলে তাই করতাম। আফসার হাসলো কিঞ্চিত, বলল। পারেননি কেন? মায়া হচ্ছিল? প্রিয়তা বিরক্ত হলো এবার, বলল। না, তবে আমার সুন্দর জীবনে আর ঝামেলা চাইছিলাম না বলেই এমনটা করিনি। দীর্ঘশ্বাস ফেললো আফসার, মনে মনে ভাবলো সুন্দর জীবন তারও হতে পারত। অবশেষে কেস লিখলো পুনরায়। আফসার তাদের আশ্বাস দিয়ে বলল তারা যেন নিশ্চিন্তে থাকে, সে সামলে নিবে সব। আফসারের অফিস থেকে বের হতেই তারা অনাকাঙ্ক্ষিত এক ব্যক্তির মুখোমুখি হলো, যাকে দেখা মাত্রই কপালের রোগ ফুলে উঠল ফারজাতের। সে হাত জোড়া মুষ্টিবদ্ধ করে এগোতে নিয়েই প্রিয়তা তার হাত ধরে ফেলে, অনুরোধের সুরেই বলে। আর ঝামেলার দরকার নেই ফারজাদ, এবার বাড়ি চলুন। প্রিয়তার কথা রাখতে নিজেকে সংযত করলো সে। তারা কিছুটা সামনে এগিয়ে যেতেই সেই লোকটা ছুটে এসে তাদের সামনে দাঁড়ালো। তাকে ফের চোখের সামনে দেখেই গর্জে উঠল ফারজাদ। জোয়াল শক্ত করে জিজ্ঞেস করলো, কেন এসেছেন এখানে? আমতা আমতা করছেন আহমেদ তাজওয়ার। ছেলের দিকে তাকাতেই পারছেন না, তিনি মেয়ে যাওয়া সুরেই বললেন। ওয়াদির হয়ে আমি ক্ষমা চাইছি। ও এমন কিছুই করবে জানলে কখনোই আমি ওর জামিন করাতাম না। ফারজাদ হাসলো তাচ্ছিল্যের হাসি, বলল। বোকা পেয়েছেন আমাদের? কি ভেবেছেন আপনার এই ভালো মানুষের অভিনয়ে আমরা গলে যাব? এত সোজা সব? আপনার মতো জঘন্য লোককে আমি কখনোই বিশ্বাস করব না। চিন্তা করবেন না, এবার আর জামিনের উপায় থাকছে না। আমি চাই না ওই বেয়াদবটার শাস্তি হোক। ফারজাদ আর কথা না বাড়িয়ে সামনে হাঁটা ধরে। পেছন থেকে আহমেদ তাজওয়ার বিষণ্ণ সুরেই বলে ওঠেন। আমাকে কি একবার ক্ষমা করা যায় না ফারজাদ? ঘুরে তাকালো ফারজাদ, কঠিন স্বরে বলল। না, কখনোই না। চলে এলো তারা। অসহায় হয়ে একা দাঁড়িয়ে আছেন আহমেদ তাজওয়ার। অতীতে করা অন্যায়ের শাস্তি ভোগ করছেন এখন। যন্ত্রণার যেন নিঃশ্বাস ফেলতেও কষ্ট হয় আজকাল। নিজের সুখের জীবন নিজের হাতে ধ্বংস করেছিলেন, এখন এটাই তার প্রাপ্য। ফারজাদের পিঠে মাথা ঠেকালো প্রিয়তা। ফারজাদ ঘাড় কাত করে জিজ্ঞেস করলো, শরীর খারাপ লাগছে? না। সামনের দিকে চাইলো সে, বলল। চিন্তা করো না, ওই ওয়াদির এখন আর কোনো ছাড় হবে না। আহমেদ তাজওয়ার এখন নিজের ভুল বুঝতে পারছেন। ওনার নাম মুখে নিও না, আমি ওনাকে নিয়ে কোনো কিচ্ছু শুনতে চাই না। প্রিয়তা চুপ রইল। ফারজাদ বলল। আমি পরিবার বলতে বুঝি শুধু মা, তুমি আর মৌমি, আর এখন আরও একটা পরিবার আছে, তোমার পরিবার। আর তাছাড়া আমার আর কেউ নেই, কোনোদিন ছিলও না। প্রিয়তা বুঝলো মানুষ যাকে সব থেকে বেশি ভালোবাসতো, সময়ের পরিবর্তনে তাকেই সব থেকে বেশি ঘৃণা করে। দুদিন পর কেসটা কোর্টে উঠেছে। আজ হুইল চেয়ারে করে কোর্টে আনা হয়েছে ওয়াদিকে। আজ তার পক্ষে কোনো উকিল নেই, তার বাবা সাহেব বারণ করে দিয়েছেন তিনি কোনো উকিলের কাছে যাবেন না। এবার শাস্তি তাকে পেতেই হবে। একজন সুদক্ষ বুদ্ধিমান লোক আফসার। কোর্টে এমনভাবে সে তার বক্তব্য পেশ করলো যে ওয়াদি এবার আর কোনো ছাড় হলো না, যাবজ্জীবন কারাদণ্ড হলো তার। প্রিয়তা নির্দোষ প্রমাণিত হলো। ওয়াদির পক্ষে আজকে আর সাক্ষী দিল না কেউ। সে বারবার তাকাচ্ছিল তার বাবার দিকে, কিন্তু আহমেদ তাজওয়ারও আজ বসেছিলেন শক্ত হয়ে। ওয়াদিকে জেলে নেওয়া হচ্ছে। আহমেদ তাজওয়ার তার মুখোমুখি দাঁড়ালেন। ওয়াদি হাসলো, বলল। বাহ, ছেলের শাস্তিতে খুব খুশি। অন্যায় করলে শাস্তি পেতেই হবে। ওয়াদি মুখটা কিছুটা এগিয়ে এনে বলল। ফারজাদের প্রতি খুব টান তোমার। কে হয় ও? তোমার ছেলে? আহমেদ তাজওয়ার চমকে তাকালেন। ওয়াদি জানে না কিছু। তিনি কিছু বলার আগেই ওয়াদি বলে উঠল। এটা আমি আগেই বুঝেছিলাম। তোমার যে আগে বউ বাচ্চা ছিল সেটা আমি না জানলেও চাচা আমাকে ঠিকই জানিয়েছিলেন, আর এতদিন পর এসে জানতে পারলাম সেই বউ বাচ্চা আর অন্য কেউ না, আমার চরম শত্রু। আহমেদ তাজওয়ার দীর্ঘশ্বাস ফেললেন, বললেন। এখন আর এসব ভেবে লাভ নেই। আর ফারজাদ তোমার শত্রু না, ভাই। ওয়াদি শব্দ করে হাসলো, বলল। ভাই, লজ্জা করে না এইসব কথা বলতে? আমাকে
জঘন্য বলেছ না? জঘন্য তো তুই, যেখানে নিজের স্ত্রী সন্তানকে ঠকিয়ে আরেকটা বিয়ে করতে পারে। আমার আম্মিকেও তুমি ঠকিয়েছ। আমি এখন মরে গিয়ে বেঁচে গিয়েছে, নয়তো এই কষ্ট সহ্য করতে পারতো না। আহমেদ তাজওয়ারের বুকে ব্যথা উঠল। হুয়াদি তাকে এভাবে বলছে, হজম করতে কষ্ট হচ্ছে যে। হুয়াদি রেগে বলল, আজীবন অবহেলায় আর অনাদরে বড় হয়েছে। তোমার নামটুকু ছাড়া আর কিছুই পাইনি আমি। আম্মিকেও হারিয়েছি অল্প বয়সে। তারপর থেকে তুমি বিদেশ আর আমি চাচার সাথে। হ্যাঁ, টাকা পয়সা আরাম আয়েস সব পেয়েছি, পাইনি শুধু ভালোবাসা। চাচাও তোমার টাকার লোভে আমাকে পালতো, ভালোবাসতো না। তাই আজ জঘন্য অপরাধী হয়েও আমার কোনো আফসোস নেই, কারণ যা হয়েছে সব তোমার জন্য। বলে সে পুলিশকে ইশারা করে হুইলচেয়ার আগাতে। তারা তাকে এগিয়ে নিয়ে যায়। একা দাঁড়িয়ে থাকেন আহমেদ তাজওয়ার। স্তব্ধ নির্বাক তিনি। মুখে রা নেই কোনো, চোখের টইটম্বুর জল। ফর্সা মুখটা আষাঢ়ে মেঘে ঢেকে যাওয়া আকাশের ন্যায় কালো। পাপের ভারে আজ কাঁধ ভেঙে যাওয়ার উপক্রম। এই ভার নিয়ে বাকি জীবন বাঁচবেন কি করে? ফারজাদ মায়ের সাথে কথা বলছে ফোনে, প্রিয়তা পাশে। কোর্ট থেকে নেমে আসে আফসার। চোখ যায় প্রিয়তার দিকে। দীর্ঘশ্বাসে বুক ভার হয়, অবচেতন মনে আওড়ায়। কেন তুমি আমার হলে না? প্রিয়তা হঠাৎ চোখ যায় সেদিকে। চোখে চোখ পড়ে দুজনার। এগিয়ে আসে প্রিয়তা, আফসারের ঠিক সম্মুখে দাঁড়ায়। মৃদু হেসেই বলে, ধন্যবাদ। কেন? আপনার সাহায্য না পেলে ওয়াদিকে কোনোভাবেই দমানো যেত না। দুঃখিত, আমি আপনার ধন্যবাদ গ্রহণ করতে পারছি না। কেন? ভালোবাসার বিপরীতে ধন্যবাদ ভীষণ বিদঘুটে দেখায়। প্রিয়তা অস্বস্তিতে পড়ে। ইতস্তত সুরেই বলে, আমার বিয়ে হয়ে গেছে, এখন আমি হ্যাঁ, তো অপ্রস্তুত হওয়ার কিছু নেই। আমি আমার ভালোবাসাকে পাইনি তো কি হয়েছে, অন্য কেউ তো পেয়েছে। সবাইকে যে সব কিছু পেতে হবে এমন তো কোনো কথা নেই না। লোকটার মুখে সাবলীর হাসি। কি চমৎকার ভাবেই না বলছে সব, অথচ হৃদয় পড়ছে তার তীব্র দাবানলে। সে বলে, ভালো থাকবেন, আর অবশ্যই দাওয়াত করবেন একদিন, আসছি। প্রিয়তাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে আফসার চলে গেল। ফোন রেখে তখন পাশে এসে দাঁড়ালো ফারজাদ। বলল, আফসার চলে গিয়েছেন? আমি আর রইলাম ওনাকে ধন্যবাদ জানা। আমি জানিয়েছি। ফারজাদ মৃদু হেসে বলল, তবে চলবে। বাতাসের দাপটে চুল ঠিক রাখা মুশকিল। সামনের ছোট চুলগুলো বড্ড বেহায়া। এতবার ঠিক করার পরেও ঠিক থাকছে কই? হঠাৎ বাইক থামালো ফারজাদ। প্রিয়তা জিজ্ঞেস করলো, কি হয়েছে? নামো। নেমে দাঁড়ালো প্রিয়তা। এখানে কেন বাইক থেমেছে সে জানে না। ফারজাদও নেমে দাঁড়ালো। বাইকের চাবিটা পকেটে পুরে বলল, চলো। কোথায়? ফারজাদ চোখের ইশারায় দেখালো সামনে। প্রিয়তার সামনের দিকে চেয়ে বলল, কাপড়ের দোকানে কেন? কাপড় কিনতে। এখন আমার কিছু লাগবে না। আচ্ছা আগে চলো তো। সে প্রিয়তাকে নিয়ে ভেতরে গেল। অনেকদিন পর এলো। জায়গাটা ঠিকই চিনল প্রিয়তা। এখানে আরো একবার এসেছিল যে। দোকানে গিয়ে ফারজাদ দোকানদারকে বলল, কিছু শাড়ি দেখান তো। ফারজাদ প্রিয়তার দিকে চেয়েই বলল, আমার বউয়ের জন্য। প্রিয়তা হাসলো। মনে আছে সেদিন এই দোকানদার প্রিয়তাকে ফারজাতের বউ ভেবেছিল বলে সে কতটা বিরক্ত হয়েছিল। অথচ আজ কি নির্দ্বিধায় স্বীকারোক্তি দিল, আমার বউয়ের জন্য। প্রিয়তার মনটা ফুরফুরে হয়ে উঠেছে। সেদিন কি ভেবেছিল এই দোকানদারের কথা সত্যি হবে? সে কখনোই ফারজাতের বউ হতে পারবে ভাবেনি। অথচ ভাগ্য থাকলে কত কিছুই না হয়। নয়তো মিথ্যের মায়াজালে এত দূরে এসে কখনো সত্যিকারের ভালোবাসা দেখা পাবে, সে আশা সে খুনাক করেও করেনি। প্রিয়তার মায়ের জন্য বেশ কয়েকটা শাড়ি কিনে রওনা দিল ফারজাদ। প্রিয়তার দুই হাতে ফারজাদের বুক জড়িয়ে আছে। দুপুর গড়িয়ে বিকেলের আমেজ, চারদিকে ফুরফুরে বাতাস। প্রিয়তা চোখ বুজে আছে। ফারজাদ আয়নায় তাকে দেখে জিজ্ঞেস করলো, ঘুম পাচ্ছে তোমার? প্রিয়তা চেয়েই বলল, তবে তাকিয়ে থাকো, নয়তো পড়ে যাবে। প্রিয়তা কিঞ্চিত হাসলো, বলল, একটা কথা জিজ্ঞেস করব? কি? এই যে এক সময় যাকে এত অপছন্দ ছিল সে আজ আপনার বউ, আপনি বিরক্ত হচ্ছেন না? ফারজাদ হাসলো, তবে আড়ালে। মুখে গম্ভীর ভাব ফুটিয়ে তুলেই বলল, হ্যাঁ, ভীষণ। প্রিয়তা ভ্রু কুঁচকালো। মাথাটা এগিয়ে এনে ফারজাদকে দেখার চেষ্টা করলো, বলল, কি বললেন? যেটা জানতে চেয়েছো সেটাই। আপনি আমার উপর বিরক্ত, তবে বিয়ে কেন করলেন?
কি করব বলো? আম্মির কথা কি করে ফেলতাম? মন খারাপ হলো প্রিয়তার। রোদ ঝলমলে আকাশ টুপ করে ঢেকে গেল মেঘের আড়ালে। মুখ গোমরা করে বসলো সে। ফারজাদ আয়নায় দেখেই হাসলো, বলল। তুমি এখনো আমাকে আপনি করেই বলো। প্রিয়তা গাল ফুলিয়ে বলল। আজীবন বলবো। ঠিক আছে, এখন এটাতে অবশ্য অভ্যস্ত হয়ে গিয়েছি। আরও কিছুটা সময় গেল এভাবেই। বাড়ির কাছে চলে এসেছে তারা। আর হয়তো 15 মিনিট। এরই মাঝে ফারজাদ বলল। আম্মি আমাকে এর আগে আরো অনেক মেয়ের সাথে বিয়ে দিতে চেয়েছিলেন, তবে কেবল তোমার বেলাতে কেন যেন রাজি হলাম। কেন রাজি হলাম বলো তো? প্রিয়তা চমকে তাকালো। দারুণ প্রশ্ন। সত্যিই তো, তার বেলাতেই কেন রাজি হলো? ভালোবাসে বলে? সে বুঝে নিল নিজেই নিজে। ফারজাদ বলল। কি হলো, উত্তর দিচ্ছ না কেন? প্রিয়তা তার কাঁধে মাথা ঠেকিয়ে বলল। আমার ভালোবাসেন বলে? হুম, একটুও না। প্রিয়তা কপাল কুঁচকে ঘাড় কাত করে তার দিকে চাইল। বিরক্তির সুরেই বলল। আপনি ভীষণ অশুভ ফারজাদ। অসভ্য তোমার করতে পারছি কোথায় বলো? ঝামেলা তো পিছুই ছাড়ছে না। প্রিয়তা কপট রাগ দেখিয়ে বলল। আজকাল আপনার মুখে কিচ্ছু ধরছে না একদম। না, আর ভবিষ্যতে একেবারেই ধরবে না। প্রিয়তা লজ্জা পেল বোধ হয়, বলল। হয়েছে, চুপ করুন এবার। আমি চুপ থাকলে আমার পরবর্তী প্রজন্ম আসবে কি করে বলো তো? তাদের জন্য তো আমায় কথা বলতেই হবে। প্রিয়তার নাক মুখ কুঁচকে বলল। ইস, আপনি পাগল হয়ে গিয়েছেন বোধ হয়। হ্যাঁ, তোমার জন্য। প্রিয়তা চোখ বুজে শ্বাস টানল। এই বাতাসে আজ মিষ্টি এক ঘ্রাণ পাচ্ছে সে। কিসের ঘ্রাণ এটা? সুখের?